শব্দ হেসে বলল, যখন জানোই পারবে না আমার সাথে, তখন এত জিদ ধরতে লড়তে আসো কেন? আর এখন ঠান্ডা লাগতেছে, তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো, ঠান্ডা লাগবে, চলো ভিতরে চলো। সায়ানের আচমকা এত কেয়ারিং দেখে রুশি বেশ অবাক হলো। তার ঠান্ডা লাগলো বা না লাগলো তাতে সায়ানের কি যায় আসে? নিশ্চিত দয়া দেখাতে আসছে। আমার কারো দয়া চায় না, রুশি কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল। বাই এনি চান্স দি গ্রেট শায়ান জামিল খান আমার কেয়ার করছে? আই উইল বি ফ্লাটার্ড। ও, আমি তো ভুলেই গিয়েছি, আমার সন্তানের বাবা তো আপনি। তাই হয়তো নিজের সন্তানের জন্য চিন্তা হচ্ছে আপনার। ডোন্ট ওয়ারি, বাচ্চাটা আমারও, আর আমার মাঝেই বড় হচ্ছে। আপনার থেকে চিন্তাটা আমারই বেশি। আমার সন্তান হিসেবে এতটুকু ঠান্ডা সহ্য করার ক্ষমতা ওর আছে। রুশির কথায় সায়ান দমে গেল আর কাঁধ থেকে হাত সরিয়ে নিল। ও সত্যিই রুশির কথা ভেবেই কথাগুলো বলেছে। রুশি হালকা কাপড় পরে আছে, আর যা শীত পড়েছে তাতে ঠান্ডা লাগার চান্স অনেক বেশি। তার উপর রুশি কাঁদছিল, তাই ভাবলো ওকে ওখান থেকে নিয়ে আসবে। কিন্তু রুশির কথা শুনে ওর মনটাই খারাপ হয়ে গেল। ও তাড়াতাড়ি রুশিকে এক্সপ্লেন করতে চাইল। তুমি যা ভাবছো ঠিক তা নয়, আমি সত্যি তোমার। থাক মিস্টার শায়ান, আমাকে আপনি আপনার দয়া আপনার কাছেই রাখুন। আমাকে কষ্ট করে তা দেখাতে হবে না। আপনি এখানে নিজের সময় নষ্ট করে আমার প্রতি দয়া দেখাচ্ছেন, সেটা জানলে কেউ একজন বড্ড অখুশি হবে। আমি দ্বিতীয়বার কারোর থাপ্পড় খেতে চাই না, আর না আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে থাকবো। রুশি কথাগুলো শেষ করে রুমে এসে লাইট জ্বালিয়ে দিল। তারপর সায়ানের দিকে তাকিয়ে বলল, কারোর রুমে আসতে হলে দরজায় নক করতে হয়, তাকে কেউ আপনাকে শেখায়নি? যদি এই ঘরবাড়ি সবই আপনাদের, তবুও যেহেতু দয়া করে থাকতে দিয়েছেন, তাই এতটুকু প্রাইভেসি তো আশাই করতে পারি, তাই না? রুশির কথা সায়ানের মুখের মাঝে ঝুলে থাকা হাসি নিমিষেই হারিয়ে গেল। রুশি ঠান্ডা মাথায় ওকে অপমান করেছে, এটাও বেশ বুঝতে পারলো, কিন্তু রিয়্যাক্ট করলো না। রুশি যা বলেছে তার সবই ঠিক। ও তো সত্যিই ব্যর্থ রুশি যা চায় তা দিতে, কিন্তু প্রচন্ড খারাপ লাগা কাজ করছে। রুশি সায়ানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো সায়ান কথাগুলো ভালোভাবে নেয়নি। ওকে একটু বেশি বলে ফেলেছে, কিন্তু ওর তো সবটা ক্লিয়ার করার দরকার ছিল যে ও তাদের মাঝে ইচ্ছে করে আসেনি, আর না তাদের মাঝে থাকবে। বিয়ে হয়েছে বলেই যে নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়ে সায়ানের গলায় ঝুলে থাকবে এমন মেয়েও নয়। আত্মসম্মান খোয়ানোর চেয়ে ওর কাছে মৃত্যু শ্রেয়। তাই মুখের ভাব ভঙ্গি পরিবর্তন না করে বলল, যা বলতে এসছেন তা বললে খুশি হব। সায়ান রুশির দিকে তাকালো। এই মুহূর্তে রুশির মাথায় কি চলছে তার বোধগম্য হচ্ছে না, তাই ও শান্ত স্বরে বলল, ফার্ম হাউস থেকে এখানে কেন শিফট হয়েছ? আমি তো সেই দিনই না করে দিয়েছি মিসেস খানকে, তবুও তুমি তার সাথে এখানে কেন এসেছো? ও, তো আজ 3 দিন পরে মনে হলো আমি এখানে কেন এসেছি তা জিজ্ঞেস করা দরকার আপনার। ওফ, আপনি তো জানেনই না যে এখানে আমি 3 দিন আগে এসেছি। সে যাই হোক, আমার মনে হলো আপনার ওইখানে থাকলে আপনার প্রেমিকা আবারও এসে আমাকে মারতে চাইতে পারে, কিংবা আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারে। তাই এখানে চলে আসা আমার কাছে সেফ মনে হলো। চন্দ্রিকা আমার কাজ করবে না, অন্তত কোনো নিষ্পাপ প্রাণের ক্ষতি করবে না। আপনি তাকে ভালোবাসেন, তাই আপনার তার প্রতি অগাধ বিশ্বাস। কিন্তু সে আমার কেউ না, তাই বিশ্বাস করার কোনো কারণ নেই। মানুষ জেলাসির বশে অনেক কিছু করতে পারে, আর সেটার প্রভাব আমার সন্তানের উপর পড়ুক আমি তা কখনোই চাই না। আমি এখন থেকে এখানেই থাকবো। আমি চাই না তুমি এখানে থাকো। এই খান বাড়িতে থাকার কোনো দরকার নেই তোমার। আমার বউকে রাখার মতো জায়গা আমার কাছে আছে। রুশি সায়ানের কথা শুনে বেশ অবাক হলো। তার বেশ তাচ্ছিল্য নিয়ে বলল, বউ, ভালোই মজা করতে জানেন দেখছি। শুনুন, আপনার এই বাড়ির সাথে যা সমস্যা সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমি কোথায় থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটাতে ইন্টারফেয়ার করার অধিকার আমি আপনাকে দেইনি। এখানে কিছু ভালো মানুষ আছে যাদের ছায়াতলে আমার সন্তান ভালো কিছু শিখবে। এনিওয়ে, আপনি এখন আসতে পারেন। এসব ফালতু কথাবার্তায় সময় নষ্ট করার মতো অঢেন সময় আপনার থাকলেও আমার নেই। রুশির এমন কথায় সায়ানের পিণ্ডি জ্বলে উঠল। এই মেয়ে সেই তখন থেকে ওকে অপমান করে যাচ্ছে, আর ও মিথ্যা কি বলছে? ও কি ওর বউ না নাকি? নাকি ওর বউ হওয়ার লজ্জার বিষয়? আর এটা ফাউল কথা? সায়ান নিজের হাত মুষ্টিবদ্ধ করে মেকি হেসে বলল, আসলে কি বলো তো, আমি আমার বউ বাচ্চাকে ছেড়ে যেতে চাই না, তাই ভাবছি আমিও এখান থেকে থাকবো। আর বিয়ের পর স্বামী স্ত্রী তো এক রুমেই থাকে, তাই আমিও এই রুমেই থাকছি। আরে মানে কি, এইখানে থাকবেন মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সায়ানের কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। এই মুহূর্তে ওর মাথা ঠান্ডা করা প্রয়োজন। এ মেয়ে আস্ত ধানি লঙ্কা। একে দেখেই বোঝা যায় না এত সুন্দর করে সুন্দর ভাষায় কি অপমান করতে পারে। উফ, রাগে মাথা ফেটে যাচ্ছে ওর।
রুশি ভ্রুকুচকে বসে আছে বিছানায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। আজ হঠাৎ করে কেন এই মানুষটিকে বড্ড বিরক্ত লাগছে। ঠিক তার সাথে কি করলে শান্তি পেত তা তার মাথায় ঢুকছে না। একবার মনে হচ্ছে ছাদ থেকে ধাক্কা মেরে টুপ করে নিচে ফেলে দিক, আবার মনে হচ্ছে ফুচকার মতো কটমট করে যদি ভাঙতে পারতো তবে হয়তো শান্তি লাগতো। রাগে মাথায় হাত দিয়ে বসে আছে এলোমেলো ভাবে। ওয়াশরুম থেকে ঝরঝর পানির আওয়াজ আসছে, সাথে যেন ওর মাথার বুদ্ধিগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে। 10 মিনিট ধরে ভেবেই চলেছে এই তীব্র অসহ্যকর মানুষটিকে কি করে এই রুম থেকে তাড়ানো যায়, কিন্তু কিছুই আসছে না মাথায়। এদিকে নখ কামড়াতে কামড়াতে কখন চামড়াতে কামড় দেওয়া শুরু করেছে তাতে ওর খেয়ালই নেই। হঠাৎ ব্যথা অনুভব হতে আহ শব্দ করে উঠলো। হাতের দিকে তাকিয়ে দেখে হাত লাল হয়ে আছে। এতে যেন রাগ তর করে আরো কয়েক ডিগ্রি বেড়ে গেল। ইস, মনে পড়ছে না কেন? এমনিতেই তো তোর ভারী বুদ্ধি রুশি, তাহলে আজ কি হলো? বুদ্ধির সাগর কি শুকিয়ে কাঠ হয়ে গেল? না, এই লোকের সাথে এক রুমে থাকা অসম্ভব। বেটা বিয়ে করে বউ বানাবে না, বাইরে গার্লফ্রেন্ড রাখবে, আবার এখন বউ বলে আতিক্ষেতা দেখানো হচ্ছে। হাহ, এমন যেন গাছেরটাও খাবে তলারটাও কুড়োবে। না বাপু, এত সহজে তোমার আশা তো পূরণ হতে দেওয়া যায় না। এই রুশি সেকেন্ড হ্যান্ড জিনিসকে অ্যাকসেপ্ট করে না। ভাব রুশি ভাব, কিছু তো একটা উপায় আছে যাতে একে জব্দ করা সম্ভব। রুশি ভাবতে ভাবতেই হঠাৎ করে শায়ানের ফোনের দিকে নজর গেল। খুশিতে ওর চোখ দুটো চকচক করে উঠলো। এই ফোন দিয়ে নিশ্চয়ই তাকে জব্দ করা যাবে। কিন্তু যতটা খুশি হয়ে ফোনটা হাতে নিয়েছে তার থেকেও বিরক্তি নিয়ে ফোনটা রেখে দিল। পাসওয়ার্ড সেট করা। উফ! হঠাৎ করে রুশির মাথায় এলো যে চন্দ্রিকা রুশিকে পছন্দ করে না, আর সে যদি কোনোভাবে জানতে পারে যে শায়ান ওর কাছে, তাহলে শায়ানকে এখানে থাকতে কিছুতেই দিবে না। তাই কথাটা চন্দ্রিকার কান পর্যন্ত পৌঁছাতে হবে। রুশি শয়তানি হাসি দিয়ে ফোন হাতে নিয়ে এমার্জেন্সি নাম্বার লিস্টে গেল, কিন্তু চন্দ্রিকার নাম্বার খুঁজে পেল না, এমনকি লাভ লাইফলাইন এমন কিছুও না। রুশি রেগে ফোনটা আগের জায়গায় রেখে দিল। বিড়বিড় করে বলতে লাগলো, এই ছেলে কি ওই মেয়েকে ভালোবাসে না নাকি? নিজের ভালোবাসার মানুষের নাম্বার কেউ ইমার্জেন্সি লিস্টে রাখে না। রুশি ফোন রাখতেই ফোনটা বেজে উঠলো, আর হাতে নিয়ে দেখে সেটাতে লেখা ছোট্ট পড়ি। রুশি নামটার দিকে তাকিয়ে থাকলো। খুব আদর করে যদি কাউকে এমন নামে ডাকা হয়, রুশি জানে এটা চন্দ্রিকা, তাই দেরি না করে ফোন তুলতে চাইলো, কিন্তু তার আগেই ফোনটা হাত থেকে হাওয়া হয়ে গেল। হাত মুঠ করে পেছনে তাকিয়ে দেখে শায়ান উদাম শরীরে দাঁড়িয়ে আছে। রুশি অন্যদিকে ফিরে দিল এক চিৎকার। এইভাবে কেউ খালি গায়ে শুধু একটা ট্রাভেল পরে ঘুরে বেড়ায়? আর একটু হলে তো শখে হার্ট অ্যাটাক করতো। শায়ান রুশির দিকে তাকিয়ে মুচকি হেসে ফোন তুললো, আর অপর পাশ থেকে কেউ একজন কিছু একটা বললো যা রুশি শুনলো না। শায়ান হঠাৎ বলে উঠলো, আমি ব্যস্ত আছি তাই ফিরছি না। তুমি জানো আমি বাড়ি ফিরি না, তাই অযথা আমার জন্য কেন বসে থাকো? যাও ঘুমিয়ে পড়ো, না হয় অসুস্থ হয়ে পড়বে। রুশি বুঝতে পারলো যে চন্দ্রিকার সাথে কথা বলছে, তাই ইচ্ছে করে বলে উঠলো, আপনি এই রুমে? কিন্তু পুরো কথা বলার পূর্বেই শায়ান মুখ চেপে ধরলো, যা রুশি ছাড়াতে পারলো না। ওপাশ থেকে হয়তো কিছু একটা বলেছে, তাই শায়ান ওর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, কেউ না, শুধু অফিসের কয়েকজন এমপ্লয়ি আছে, তুমি খেয়াল রেখো নিজের দিকে। বলেই খট করে কেটে দিল। আর রুশির মুখ চেপে ধরেই বলল, কথা বলেছিলে কেন? কারো কথার মাঝে কারো কথা বলতে হয় না, জানো না? রুশি শায়ানের হাতের বন্ধনী হালকা হতেই ঝাড়া মেরে ফেলে দিল। তারপর রাগী কণ্ঠে বলল, কেন, আপনার গার্লফ্রেন্ডের সামনে সব কুকিরটি ফাঁস হয়ে যেত? ভালোই হতো তাহলে। আপনার স্বভাব ভালো মতো জেনে যেত সে। ও, তার মানে তুমি প্ল্যান করে বলেছো তাই না? তার মানে আমার সাথে থাকতে তোমার বড্ড অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেটাই। আপনার মতো অসহ্যকর একটা মানুষের সাথে থাকা জাস্ট অসম্ভব। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আবার ছুচকা ছচকানি স্বভাব। মুখ সামলে কথা বলো। ভেবেছিলাম সুন্দরভাবে এখান থেকে ফ্রেশ হয়ে পাশের রুমে ঘুমাবো, বাট ইজ হোয়াট? আমি এখন এখানেই থাকবো, বুঝলে? যা করার করতে পারো তুমি। বলেই কাবার থেকে জামা কাপড় নিয়ে পড়া শুরু করে দিল, যা দেখে রুশি চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে তাকালো। আর এই যে একটা মেয়ে ঘরে আছে জেনেও এভাবে খালি গায়ে ঘুরে বেড়ানো কোন ধরনের ম্যানার্স? তার উপর আবার জামা কাপড় চেঞ্জ করছেন। লজ্জা শরমের কি মাথা খেয়েছেন? কারো পারমিশন ছাড়া তার ফোন ধরা কোন ধরনের ম্যানার্স? তারপর তুমি কথার মাঝখানে কথা বলেছো, আবার ঝগড়াও করছো। আমি কি কিছু বলছি? তার উপর তুমি তো বললে আমার ছুকছুকানির স্বভাব, তাই এমনটা করা। তো আমার ক্যারেক্টারের সাথে সম্পূর্ণ যায়? আপনার সাথে কথা বলে বেকার। আমি এতক্ষণ এই রুমে আছি কেন? উফ, আপনার রুম আপনাকে মোবারক, থাকুন এখানে। বলেই গটগট করে দরজার সামনে দিয়ে দাঁড়ালো। তারপর দরজা টানতে থাকলো, কিন্তু দরজা খুলছে না। রুশি কয়েকবার চেষ্টা করে যখন খুললো না, তখন বুঝতে পারলো বাইরে থেকে কেউ ইচ্ছে করে দরজা লাগিয়ে দিয়েছে। ও অসহায় দৃষ্টিতে শায়ানের দিকে তাকালো, আর বুঝতে পারলো শায়ান ব্যাপারটা বেশ মজা পাচ্ছে। ও রেগে দরজায় দিল এক লাথি, কিন্তু ব্যথা পেয়ে ধমে গেল। ও বুঝলো রেগে কিছু বলে লাভ নেই, তাই শান্ত স্বরে বলল, প্লিজ দরজাটা খুলে দিতে বলুন।
তোমার সমস্যা তুমি বলো খুলতে, ইটস নট অফ মাই বিজনেস। তবে আজ বেরোতে পারবে বলে মনে হচ্ছে না। আমার মন বড়, তাই তুমি এই রুমে থাকলে আমি মাইন্ড করবো না, রিয়েলি। বলেই বিছানায় উঠে ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে পড়লো। রুশি এটা দেখে আকাশ থেকে পড়লো। এখন কি রুমের সাথে সাথে বেডও শেয়ার করতে হবে নাকি? রুশি তাই মেয়েকে হাসি ঝুলিয়ে বলল, আপনি যদি বেডে ঘুমান তবে আমি কোথায় ঘুমাবো? তাই যদি আপনি তুমি বেডে ঘুমাতে না চাইলে সেটা তোমার সমস্যা, আমার বেড শেয়ার করতে কোনো সমস্যা নেই। তুমি চাইলে ওই পাশটা শুতে পারো, বেড যথেষ্ট বড় আছে। সায়ান রুশির থেকে দ্বিগুণ হাসি মুখে ঝুলিয়ে বলল, তারপর আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রুশি সেদিকে তাকিয়ে রইল। ওর পক্ষে সায়ানের সাথে একই বিছানায় ঘুমানো সম্ভব নয়। সায়ান যতই ওর স্বামী হোক না, তবে সেটা নামের, তাই প্রচন্ড অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। রুশির কোনো সারা শব্দ না পেয়ে সায়ান মাথা বের করে দেখলো রুশি আগের জায়গায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তাই সায়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বালিশ নিয়ে সোফায় যেতে যেতে বলল, আমার মনটা খুব বড় কিনা, তাই ভাবলাম একটা অসহায় মেয়েকে বেডে শুইতে দেই। আমি না হয় আজ রাত সোফায় কাটিয়ে দিলাম, তবে এর পরের বার কিন্তু বিছানা ছাড়বো না বলে দিলাম। বলেই সায়ান চোখ বন্ধ করে শুয়ে পড়লো আর রুশিকে বিছানায় শুয়ে পড়লো। ওর হঠাৎ মনে হলো, না, মানুষটা ঠিক যতটা অসহ্যকর মনে হয়েছে সে ততটা নয়, একটু কম অসহ্যকর, যেমনটা সহ্য করা যায়। একজন ছেলে হিসেবে সায়ানের প্রতি রুশির সম্মানটা বেড়ে গেল। আর যাই হোক, ওর অস্বস্তি বুঝতে পেরে ওকে বিছানায় শুতে বাধ্য করেনি। চাইলেই সে সোকল স্বামীর অধিকার দিয়ে অনেক কিছুই করতে পারত, তবে সে কিছুই করেনি। রুশির সায়ানকে সম্মান করে, কারণ রুশির সমস্ত দায়িত্ব নিয়েছে, সে আবার অন্যের মতো নিজের ভালোবাসার মানুষের হাত ছেড়ে দেয়নি। না হয় আজকাল কিছু মানুষ ভালোবাসার ওয়াদা করে তারপর মাঝ পথেই হাত ছেড়ে দিয়ে চলে যায়। তার থেকে সায়ান অনেক ভালো, নিজের ভালোবাসার সম্মান করতে সে জানে। রুশিকে মনে করে উঠে বসলো। তারপর আলমারি থেকে অতিরিক্ত ব্ল্যাঙ্কেট বের করে সায়ানের গায়ে দিয়ে দিল। সায়ান বাচ্চাদের মতো সেটাতে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। রুশি নিজের জায়গায় এসে শুয়ে পড়লো। তারপর সায়ানের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় লোকটিকে অনেক সুন্দর লাগে। রুশির মাথায় হঠাৎ করেই একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, বাচ্চাটা কার মতো হবে? আমার মতো নাকি তার বাবার মতো? বাবার মতো হলে নিঃসন্দেহে অনেক সুদর্শন হবে। রুশি পিটপিট করে নিজের চোখ মেলল। বিশাল আকাশে সূর্যমামা কিছুক্ষণ পূর্বেই পূর্ব দিক থেকে উদিত হয়েছে, তাই রোদ এখনো প্রখর হয়নি। কানে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, নাকে একটা অনেক মিষ্টি সকালের ঘ্রাণ আসছে। রুশি প্রাণ খুলে নিঃশ্বাস নিল। চারপাশে সবকিছুই নিশ্চুপ। এবারের মানুষগুলো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না, তাই হয়তো এত নিস্তব্ধতা। ওর খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, বহুদিনের অভ্যাস, এত তাড়াতাড়ি ত্যাগ করতে পারেনি। রুশি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আড়মোড়া ভেঙে মোবাইল নিতে গিয়ে দেখে খুব সুন্দর একটা পিকাচু মগে কফি রাখা, আর তাতে ঝুলানো চিরকুট। এক কাপ গরম কফি এই গরম মানুষটির জন্য। রুশি চিরকুট হাতে নিয়ে হাসলো। সায়ানের উপর সত্যি একটু বেশি মেজাজ দেখিয়েছে। ও ভেবেছিল সায়ান উল্টো মেজাজ দেখাবে আর এখান থেকে চলে যাবে, কিন্তু তার পরিবর্তে সায়ান খুব অস্বাভাবিকভাবে শান্ত। ওর এতগুলো কটু কথা শোনানোর পরও সে কিছু বলেনি, বরং ঠান্ডা মাথায় সবটাই মেনে নিয়েছে। ইদানিং রুশি নিজেই বুঝতে পারছে যে ও খুব খিটমিটে মেজাজের হয়ে গেছে, অল্পতেই ভীষণভাবে রেগে যায়, আর এমন এমন কথা বলে ফেলে যাতে পরে ওর আফসোস করতে হয়। সায়ানকে কথাগুলো ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে পারত যে ও কোনো ঝামেলা চায় না, বরং শান্তিতে থাকতে চায়, কিন্তু নিতান্তই মেজাজ দেখিয়ে কথাগুলো বলেছে। সায়ান হয়তো এখানে নিজের বেবির জন্য চিন্তা থেকে আসছে, আর আশাটাও স্বাভাবিক। রুশির উচিত সে স্পেস করে দেওয়া, এবং বেবির বর্তমান পরিস্থিতি কেমন বাবা হিসেবে তার সম্পূর্ণ জানার অধিকার আছে সায়ানের। আর যাই হোক, ও যত ভালো মা হোক না কেন, কখনোই নিজের সন্তানের বাবার স্থান পূরণ করতে পারবে না। বাবা নামক মানুষটিকে ওর সন্তান আজীবন মিস করে যাবে, আর নিজেও চায় না ওর সন্তান বাবা নামক শীতল ছায়া থেকে বঞ্চিত হোক। ও ভেবেই নিয়েছে এরপর থেকে সায়ানের সাথে ভালোভাবে কথা বলবে, কারণ ভবিষ্যতে তারাই অনাগত সন্তানের বাবা মা, তাই একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা জরুরি। সব স্বামী স্ত্রীর সম্পর্কই ভালোবাসা থাকে, ওদের সম্পর্কে না হয় বন্ধুত্ব থাকলো, তাতে আর যাই হোক ওর সন্তান সুখে থাকবে। রুশি বারান্দার দিকে এগুলো। ভেতরে ঢুকতেই সায়ানকে কফির কাপ হাতে উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তার মানে রুশির হাতের কাপও সায়ান বানিয়েছে। রুশি সেখানে দাঁড়িয়ে রইল। সামনে গিয়ে পাশে দাঁড়াবে নাকি ঘরে ফিরে যাবে সেটা দ্বিধাদ্বন্দ্বে আছে। তখন সায়ান সেদিকে ফিরেই বলে উঠল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? পাশে এসে দাঁড়াও। রুশি বেশ অবাক হলো। ও সবসময় নিঃশব্দে চলাফেরা করে, তাই কেউ বুঝতে পারে না, কিন্তু সায়ান কি করে বুঝলো যে ওখানে আছে? কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললো,
এমন না যে ও ভয় পাচ্ছে সায়ান ওকে কিছু বলবে বা কিছু করবে, বরং ওর ভয় লাগছে সায়ান এই মুহূর্তে ইনানের সাথে মারামারি বাঁধিয়ে দিবে, হয়তো দুজনেই ব্যথা পাবে। বাড়ির সকল লোক এখানে জড়সড় হবে আর কারণ জানতে পেরে রুশিকে ভুল বুঝবে, অর্থাৎ ওর হঠাৎ পাওয়া পরিবার আবার হারিয়ে যাবে। মা বোন যাদের চোখে অনেক ভালোবাসা আর মায়া দেখতে পায়, তাদের জন্য ঘৃণা আর বিরক্তি দেখতে পাবে, যে ও সহ্য করতে পারবে না। রুশি সায়ানকে কিছু বলতে যাবে, তার আগেই সায়ান কিছুটা চড়া কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কি করছো দাও একা একা? কত হাওয়া বইছে দেখছো, শেষে জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসে থাকবে। চলো ভিতরে চলো, গরম কাপড় ছাড়া আর ঘর থেকে বের হবে না, আর সাবধানে হাঁটা চলা করো। বলেই সায়ান রুশির হাত ধরে ভেতরে নিয়ে যাওয়া শুরু করলো। রুশি সায়ানের দিকে তাকিয়ে আছে। আশ্চর্যভাবে সায়ান এভাবে অধিকার বোধ দেখিয়ে ওকে ভেতরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর এক বিন্দুও খারাপ লাগছে না, বরং কোথাও একটা ভালো লাগার কাজ করছে। অথচ কিছুক্ষণ পূর্বেও ইনান থেকে হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু এখনও তার কিছুই করছে না। নিজের এমন পরিবর্তনে নিজেই যেন অবাক হলো রুশি। তবে কি সায়ান রুশির স্বামী বলে ও তাকে বাধা দিচ্ছে না? কিন্তু ও তো সায়ানকে স্বামী হিসেবে মানে না। তবে অনুভূতির কারণ কি? রুশি কথাগুলো ভাবতে ভাবতেই বুঝতে পারেনি যে ও কাঁদছে, ফুপিয়ে কাঁদছে। আসলে সায়ানকে হঠাৎ করেই যেন আপন মনে হলো এ বাড়িতে আপন বলতে ওই আছে যার সামনে কাঁদা যায়, চিৎকার করে না হোক নিঃশব্দে হলেও যায়। রুশির পোপানোর আওয়াজে থমকে দাঁড়ালো সায়ান। পেছনে ফিরে রুশিকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখলো। গাল বেয়ে টপটপ করে পানি পড়ছে, অথচ শব্দ বের হচ্ছে না। শুধুমাত্র কিছুক্ষণ পর পর নাক টেনে উঠছে, শরীর সেই সাথে মৃদু কাঁপছে। সায়ান রুশির মুখটা হাত দিয়ে টেনে উঁচু করলো। রুশির চোখ তখনও বন্ধ। সায়ানের চোখে মুখে চিন্তা ফুটে উঠেছে। ও রুশির চোখের পানি আলতো হাতে মুছে দিয়ে মৃদু স্বরে বলল, আরে কাঁদছো কেন? হ্যাঁ, কেউ তোমাকে কিছু বলেছে? তোমার কি মন খারাপ রুশি? রুশি নামটা শুনতেই রুশি চমকে উঠল। এই প্রথম সায়ানকে রুশি বলে ডেকেছে, এর আগে রুশানি বলে ডাকত। যাই হোক, রুশি নিজের মুখ আবারও নিচু করে ফেলল। না, তেমন কিছু না, আমি ঠিক আছি। আর আমি কান্না করছিলাম না, হঠাৎ কি যেন এসে চোখে পড়ছে, তাই চোখের পানি পড়ছে। আপনি ভুল ভাবছেন। সায়ান রুশির মুখের দিকে তাকিয়ে থাকলো কতক্ষণ। সায়ান জানে রুশি মিথ্যে বলছে, কারণ ওর ঠোঁট কাঁপছে, ও কিছু একটা নিয়ে আপসেট, তাই কান্না করছে। কিন্তু সায়ানকে সেটা বলতে চাচ্ছে না, কিন্তু সায়ান বলার জন্য জোর করতে চাইল না। হয়তো কোনো একদিন নিজে থেকেই না হয় বলবে, এই ভেবে সায়ান চুপ মেরে গেল। তারপর রুশিকে নিয়ে ভেতরে চলে গেল। রুমে গিয়ে রুশি গরম সোয়েটার পরিয়ে দিল, তারপর হালকা কড়া স্বরে বলল, আর যাতে সোয়েটার ছাড়া বের হতে না দেখি, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই শীতকাল পুরোটা সাবধানে থাকবে, আর একদম ঠান্ডা জাতীয় কিছু ধরবে না। জি, বুঝলাম। এদিকে ইনান একটা বিশাল খোলা পার্কে দাঁড়িয়ে আছে। হাতের আর ঠোঁটের কাটা স্থানে রক্ত জমাট বেঁধে আছে, ব্যান্ডেজ করা হয়নি। কিন্তু সেদিকে ইনানের খেয়াল নেই, বরং ও তাকিয়ে আছে সামনে ছোট্ট সেই বেঞ্চটার দিকে। এই পার্কে সেদিন রুশির সাথে দেখা করার কথা ছিল, খুব এক্সাইটেড ছিল সেদিনও। নিজের হাতে কার্ড বানিয়েছিল, 1 ঘন্টা আগেই রেডি হয়ে গিয়েছিল। ভেবেছিল রুশির জন্য কিছু স্ন্যাক্স কিনবে, আর সাথে রুশির পছন্দের বেলি ফুল। ও ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো যখন দেখছিল, তখন ওর মায়ের চিৎকার শুনতে পায়। দৌড়ে বাবার ঘরে যেতেই দেখে সে মেঝেতে পড়ে আছে, আর তার পাশে বসে ওর মা তাকে উঠানোর চেষ্টা করছে। দ্রুত ওর বাবাকে হাসপাতালে নিয়ে যায় ওরা। জানতে পারে যে ওর বাবা সিভিয়ার হার্ট অ্যাটাক করেছে। ও যেন সম্পূর্ণ ভেঙে পড়ে। বাবার এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিল না। এদিকে ওর মা বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল। পরের দিন ওর বাবার অপারেশন হয়। ডাক্তার বলেছে 72 ঘন্টার পূর্বে জ্ঞান না ফিরলে কিচ্ছু করার নেই। দেখতে দেখতে ঘন্টাগুলো পার হয়ে যাচ্ছিল। এক একটা ঘন্টা যেন বছরের ন্যায় মনে হচ্ছিল। ও কান্না করতেও পারছিল না, কারণ তাতে ওর মা আরো ভেঙে পড়বে। অবশেষে ডাক্তার ওর বাবাকে মৃত ঘোষণা করে। ওদের পুরো দুনিয়া যেন তছনছ হয়ে গিয়েছিল। সেই ছোট্ট বয়সে ওকে কোম্পানির হাল ধরতে হয়েছিল। যদিও প্রধান দায়িত্বে ওর দুঃসম্পর্কের একজন মামা ছিল, একদিকে মাকে সামলানো, অন্যদিকে কোম্পানি। তার উপর ও নিজেই তখন ছাত্র জীবনে ছিল। ওর মাকে সামলানো সবচেয়ে কঠিন ছিল। মাত্র 17 বছর বয়সে ওর মার সাথে ওর বাবার বিয়ে হয়েছিল। নিজের প্রাণপ্রিয় সাথীর হঠাৎ মৃত্যু তিনি সহ্য করতে পারেননি। আর যাই হোক, ওর মা সাবিনা আন্টির মতো শক্ত মনের নয়, অনেক কোমলমতি সে। তার উপর কোম্পানিতে চলছিল সবচেয়ে বড় ঝামেলা। ওর বাবার হঠাৎ মৃত্যুর কারণ ছিল এই কোম্পানি। তার বিজনেস পার্টনার অনেক টাকা নিয়ে পালিয়ে গেছে, যার ফলে অনেক টাকা লস হয়েছে, আর কোম্পানি প্রায় দেউলিয়া হতে যাচ্ছিল। এই জন্য সেই শকে আর প্রেশারে তিনি হার্ট অ্যাটাক করেছেন। সেই কোম্পানিকে তুলতে ওর অনেক সময় লেগেছে। এখনো সেই কোম্পানি সায়ানের কোম্পানির ন্যায় অত বড় নয়। ওর জীবনে এত কিছু চলছিল যে ও রুশির খোঁজ নেওয়ার সময় পায়নি। তারপরও
সে স্কুলে গিয়েছিল যেখানে রুশি পড়তো, কিন্তু কিছুই জোগাড় করতে পারেনি। এমনকি রুশির অ্যাড্রেসও না। রুশির যেহেতু কোনো বন্ধু ছিল না, তাই রুশিকে খোঁজাই অসম্ভব ছিল। অথচ আজ ওর সাথে দেখা হয়েছে, তাও সে এখন অন্য কারো স্ত্রী আর সন্তানের মা। ও রুশিকে প্রথম দেখেছিল বাস স্ট্যান্ডে, গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল এক কোণে। ছোট্ট একটা মেয়ে, হাতে মোটা গাইড আর কাঁধে ঝুলানো ব্যাগ। স্কুল ড্রেসে কাউকে এত সুন্দর লাগতে পারে ওর জানা ছিল না। উঁচু করে করা ঝুঁটি যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছিল। সব মিলিয়ে ও মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিল। তারপর স্কুলের একটা ছেলেকে জিজ্ঞেস করে জানতে পারে ওর নাম রুশি। সেই থেকে গোপনে চিঠি লিখতে থাকে। সে হয়তো জানতোই না তার আশেপাশে কেউ একজন তার দিকে তাকিয়ে থাকতো। এতটা বেখেয়ালি ছিল সে। পড়ে পড়ে তার থেকে চিঠিও আসতো। তারপর ফোনে কথা বলা, সবকিছু ঠিকই ছিল। হুট করেই ওর জীবনে অজানা ঝড় এসে সব শেষ করে দিল। ও রুশিকে প্রথম কয়েকদিন ফোন করতে পারেনি, কিন্তু বাবার মৃত্যুর কয়েকদিন পর যখন ফোন করে তখন তার সুইচ অফ ছিল। তারপর থেকে ওই নাম্বারে হাজারো বার কল করেছে, কিন্তু অপর পাশ থেকে কেউ ধরেনি। ও বারবার হতাশ হয়েছে, কিন্তু আশা ছাড়েনি। আর আজ দেখো, কোনো আশাই যেন অবশিষ্ট নেই। সে এখন অন্য কারো, কথাটা ভাবতেই বুক চিরে যাচ্ছে। এত কষ্ট কেন ভালোবাসা? যদি সে আমার ভাগ্যে নাই থাকে, তবে তার প্রতি অনুভূতি কেন সৃষ্টি হয়? কেন এই অনুভূতিগুলো কষ্ট দেয় ওকে? একের পর এক সিগারেট শেষ করছে ও। এর আগে কখনো খায়নি, তবে আজ খাচ্ছে। মনে হচ্ছে কয়েক মুহূর্তের জন্য হলেও সব ভুলে যাবে, কিন্তু তার হলো কই? এই কষ্ট যে তাকে আজীবন বহন করতে হবে। শায়ান খান বাড়িতে এসেছে প্রায় 1 মাস হতে চলল। ওর মায়ের সাথে সম্পর্কটা আগের মতো তিক্ত নেই, বরং অনেকটা সহজ হয়ে এসেছে। যদিও দুজনের একজনের ঠিক মতো কথা বলে না, তবে রুশির মতে সেদিনও খুব বেশি দেরি নেই। রুশি বেশ অবাক হয়েছে যে শায়ান এই 1 মাস প্রতিদিন এখানে এসেছে অফিস থেকে, এবং নিজের বাড়িতে যায়নি। এমনকি কষ্ট করে সোফায় ঘুমায় রোজ রোজ, তবুও অন্য রুমে ঘুমায় না। সত্যি বলতে ছেলেটা কি চায় ও জানে না। এই কয় মাসও ছায়ার মতো রুশির সাথে যতক্ষণ বাসায় ছিল। আর প্রেগন্যান্সির কারণে রুশির মুড সুইং এতই বেশি ছিল যে মাঝরাতে হঠাৎ বসে কাঁদত, আর শায়ান জেগে জেগে সান্ত্বনা দিত। কিছুই মুখে দিতে পারতো না বমির কারণে। শায়ানের শরীর কতবার বমি করেছে হিসাব নেই, তবে সে টু শব্দও করেনি। আর ওকে সান্ত্বনা দিয়েছে যে সব ঠিক হয়ে যাবে। রুশি বারান্দায় দাঁড়িয়ে এইসবই ভাবছিল। এই 1 মাসে শায়ান প্রায় ওর বন্ধুর মতো হয়ে গেছে। রুশি না চাইতেও দিন দিন শায়ানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। ও জানে এটা ভুল, তবুও সে ভুলটাই করতে ইচ্ছে করে। খুব বেশি কি ক্ষতি হতো যদি ওদের সম্পর্ক আর 5টা সম্পর্কের মতো নর্মাল হতো? রুশির ভাবনার মাঝেই শায়ান হঠাৎ বলে ওঠে, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো রুশি? শায়ানের হঠাৎ এমন প্রশ্নে রুশি অবাক হলো। তাকিয়ে দেখলো শায়ান অধীর আগ্রহে তাকিয়ে আছে ওর জবাব শোনার জন্য। রুশি ঠিক কি বলবে বুঝতে পারছে না। আদৌ কি ও কাউকে ভালোবেসেছে? শায়ানের প্রশ্নে রুশি প্রথমে কিছুটা অবাক হলেও পরে নিজেকে সামনে নিল। তারপর বাইরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, না। রুশির জবাবে শায়ান ওর দিকে তাকিয়ে রইল। রুশির মুখভঙ্গি দেখে মনে হচ্ছে ও সত্যি কথা বলছে, তবে 19 বছর জীবনে কখনো কাউকে ভালোবাসেনি। শায়ান কিছু জিজ্ঞেস করতে গিয়ে করতে পারল না। তার পূর্বেই রুশি হতাশ গলায় বলল, তবে কারোর মায়ায় পড়েছিলাম ভয়ঙ্কর ভাবে, যা এখনো কাটিয়ে উঠতে পারিনি। শায়ান রুশির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। রুশি অন্য কারো মায়ায় পড়েছিল এটা যেন ভাবতেই পারছে না ও। কেমন যেন চিনচিন ব্যথা করছে। তবুও সাহস জুগিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি? রুশি তার ছেলের সাথে বিড়বিড় করে বলল, ভালোবাসা? তারপর শায়ানের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভালোবাসা মানে হচ্ছে সহস্র অনুভূতির সংমিশ্রণে সৃষ্ট এক মায়া, যে মায়া কখনো কাটিয়ে ওঠা যায় না। তোমার কাছে ভালোবাসা মানে হচ্ছে মায়া? তাহলে তুমিও কাউকে ভালোবাসতে? কে সেই মানুষটি? রুশি শায়ানের চোখে একরাশ কৌতূহল দেখতে পেল, আর মনে হলো খানিকটা রেগে আছে, কিন্তু রাগার মতো কথা বলছে বলে তো মনে পড়ছে না। রুশি খানিকটা মুচকি হেসে বলল, প্রথমে বলেছি যে আমি কাউকে ভালোবাসিনি এবং কোনো একজনের মায়ায় পড়েছিলাম। তার মানে এই না আমি তাকে ভালোবাসি। সকল ভালোবাসায় মায়া থাকে, তবে সব মায়া ভালোবাসার নয়, অন্তত আমার জন্য নয়। সেই মানুষটির মায়ায় আমি পড়েছি ঠিকই, তবে সে বন্ধু ছাড়া অন্য কেউ ছিল না। তাই যে ভালোবাসার কথা আপনি শুনতে চাচ্ছেন তা কারোর প্রতি জন্মায়নি এখনো। আপনি কাউকে ভালোবেসেছেন? কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল। অবশ্যই সে ভালোবাসে অন্য কাউকে, আর সেই অন্য কেউটা চন্দ্রিকা।
চন্দ্রিকার জন্য সে নিজের মায়ের এগেনস্টে চলে গিয়েছে। এত বছর এই বাড়িতে পা রাখেনি, তাও ওই বাইরের মানুষ হয়ে ভালোবাসার গভীরত্ব মাপতে পেরেছে। হয়তো প্রচন্ড ভালোবাসে চন্দ্রিকাকে। রুশি শায়নকে জবাব দেওয়ার সুযোগ না দিয়েই বলল, অবশ্যই ভালোবাসেন। আমিও বা কি প্রশ্ন করছি। আচ্ছা, আপনি চন্দ্রিকাকে কেন ভালোবাসেন? মানে আপনাদের প্রেম কাহিনী শুনতে চাচ্ছি, যদি মাইন্ড না করেন। রুশির কথা বলার ভঙ্গি দেখে শায়ন হালকা মুচকি হাসলো। কেমন প্রশ্ন করেই নিজে যেন থতমত খেয়ে ফেলেছিল। ও রুশির দিকে তাকিয়ে বলল, আমাদের তেমন কোনো কাহিনী নেই, তবে এটা বলতে পারি আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না। একদিন বাড়ি ফেরার পথে আমি হঠাৎ কিডন্যাপড হয়ে যাই। পুরো একদিন তারা আমাকে বন্দি করে রাখে, কিন্তু সুযোগ বুঝে আমি সেখান থেকে পালিয়ে যাই। রাস্তায় হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হয়। আমার শরীর ধীরে ধীরে অসাড় হয়ে আসে, তাই কোথাও একটা বসে পড়ি। ওই সময় এক একটা মিনিট যেন ঘন্টার মতো ছিল। মনে মনে মৃত্যুকে খুব কাছ থেকে দেখছিলাম। সবাই নিজেদের নিয়ে এতটাই মগ্ন যে আমায় খেয়ালই করেনি। পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে। কতটা অসহায় ছিলাম বলে বুঝাতে পারবো না। ঠিক তখনই কোনো একটা আলো আমার অন্ধকার সময় আমার কাছে আসছিল, আমার পাশে এসে আমাকে ডাকছিল, কিন্তু ততক্ষণে হুঁশ হারিয়ে ফেলছিলাম। যখন হুঁশ আসে তখন পাশে ছোট্ট একটা মেয়েকে আমার হাত ধরে বসে থাকে দেখি। পরে জানতে পারি এই মেয়েটি আমাকে নোটিস করেছে বলে আমি বেঁচে আছি। দীর্ঘ 3 মাস পর আমার হুঁশ এসেছে। গায়ে তীব্র জ্বর তখনও ছিল। জ্বরের ঘোরে শুধু একটা নামই মাথায় ছিল, সে মেয়েটির নাম পরি, আমার ছোট্ট পরি। তারপর সেখান থেকে যখন চোখ খুলে তখন নিজেকে নিজের ঘরের বেড়ে আবিষ্কার করি। এরপর আর অনেক বছর তার খোঁজ নিতে পারিনি। তারপর সেই মেয়েটিকে 6 বছর পূর্বে খুঁজে পাই। আমার ছোট্ট পরি থেকে এখন সে অনেক বড় হয়ে গিয়েছিল, আর তার নাম পরি থেকে চন্দ্রিকা হয়ে গিয়েছিল। শায়ান এতটুকু বলে দম নিল। সে যেন ওইসব ঘটনা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল। রুশির ফুপিয়ে কান্নায় ওর ধ্যান ভাঙল। চোখের পানি মুছে রুশিকে বলে উঠল, কাঁদছো কেন? আপনাদের প্রেম কাহিনী এত কষ্টের কেন? মনে হচ্ছিল সিনেমা দেখছি। আচ্ছা, তারপর কি হয়েছিল? তারপর আর কি হবে, চন্দ্রিকা আমার কাছে নিয়ে আসি এই বাড়িতে। কিন্তু মা কেন যেন ওকে দেখতে পারতো না, আর এক সময় মা ওকে আমার জীবন থেকে সরাতে চায়। তাই সেদিন আমি ওকে ওয়াদা করি, যাই হয়ে যাক না কেন আমি ওর পাশে থাকবো। আর ও আমাকে শুধু ওকে ভালোবাসার ওয়াদা করিয়ে নিয়েছিল, কারণ ওর ভয় হতো যে আমাকে ও হারিয়ে ফেলবে। আমি ওর কাছে কৃতজ্ঞ, এর জন্যই বেঁচে আছি আমি। ও না থাকলে হয়তো আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম না। আমি তাকে ভালোবাসতে বাধ্য। শায়ানের দিকে রুশি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো কিছু একটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। তাই অন্যদিকে ফিরে বলল, আপনি সত্যি চন্দ্রিকাকে ভালোবাসেন নাকি সেটা শুধুমাত্র কৃতজ্ঞতা? কারণ ভালোবাসা তো কখনো বাধ্য কিছু হতে পারে না, বরং তা মুক্ত এবং স্বাধীন। কাউকে বাধ্য হয়ে ভালোবাসা আদৌ ভালোবাসা নাকি শুধুমাত্র বাধ্যতা? সেটা জানি না, তবে সেই ওয়াদা আমি স্বেচ্ছায় করেছি। আমি জানি তোমার কাছে নিতান্তই খারাপ একজন মানুষ। হয়তো তুমি ভাবছো আমি 2 নৌকায় পা দিয়ে চলছি, কিন্তু তোমার আর বাবুর সাথে যেমন থাকতে চাই, তোমাদের খেয়াল রাখতে চাই, তেমনি আমি আমার ওয়াদা ভুলে যেতে পারবো না। আমি শায়ান থামলো, তারপর জোরে জোরে শ্বাস নিল। চোখে পানি টলমল করছে। কিছুটা ধরা গলায় আবার বলল, আমি আমার বাবাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। তাই তো তার মৃত্যুর সময় তার জন্য এইটুকু মায়া আমার হয়নি। তার লাশ দেখে আমার চোখে এইটুকু জল করায়নি, বরং মনে হয়েছিল ভালোই হয়েছে সে চলে গেছে। রুশি শায়ানের চোখের দিকে তাকালো। এই চোখে কিছুক্ষণ পূর্বে অসহায়ত্ব ছিল, কিন্তু এখন তীব্র ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। কারো বাবার জন্য এত ঘৃণা এই প্রথম দেখলো। বুঝতে পারলো হয়তো কোনো সিরিয়াস ব্যাপার আছে। ও শায়ানের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে হয়তো ভাবছে শায়ান এর পরে কি বলবে। শায়ান হুট করে ওর বাহু চেপে ধরলো, তারপর আহত কণ্ঠে বলল, জানো কেন তাকে ঘৃণা করি? কারণ সে তার কথা রাখেনি। সে আমার মাকে আজীবন ভালোবাসার ওয়াদা করেছিল, অথচ পর নারীতে আসক্ত হয়ে গেল। সে আমার মাকে ধোঁকা দিয়েছে, আর সেটা আমি সেদিন স্বচক্ষে দেখেছি অফিসের কেবিনে। তাই সেখান থেকে গাড়ি না নিয়ে বেরিয়ে পড়ে আর পরে কিডন্যাপড হয়ে যায়। বাসায় ফেরার পর তার সাথে আর কখনো কথা বলিনি, কিন্তু মাকে তার ধোঁকার কথাও বলতে পারিনি। প্রচন্ড ভালোবাসতো আমার মা তাকে, আর এখনো বাসে। তার এই ভালোবাসা হারিয়ে গেলে সে বাঁচতে পারবে না, আর আমি মরতে দিব না। তাই আমার কাছে ওয়াদার অনেক মূল্য, কারণ
আমি এবার বাবার মতো হতে চাই না, যাকে আমি প্রচন্ড ঘৃণা করি। সায়ান কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তারপর আবার বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।